মানে জন্ম দিয়েছেন এই যা, আর কিছুই না। ওনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। প্রেমা উদ্বিগ্ন হয়ে বলে, প্লিজ অব্র, এলোমেলো কথা না বলে আমাকে আসল কথাটা বলো, সব বলো। ওনারা তোমার মা বাবা হলে বর্তমানে যারা আছেন ওনারা কে? অব্র আর চোখে প্রেমার দিকে তাকালো, চোখ সরিয়ে বলে, ওনারা আমাকে জন্ম দিয়েছেন লিভ ইন রিলেশনশিপে থেকে, মানে আমি ওনাদের অবৈধ সন্তান ছিল বলতে পারো। এতটুকু বলে অব্র প্রেমার দিকে তাকালো। প্রেমার হাত দুটো নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে বলে, এখন নিশ্চয়ই আমার প্রতি তোমার ঘৃণা হচ্ছে। এটাই স্বাভাবিক, তাই বলতে চাইনি। এখন যদি তুমি আমাকে অব্রের এক নাগাড়ে বলা কথার সমাপ্তি ঘটানোর জন্য অব্রের মুখ চেপে ধরে, চোখে বাঁধ ভাঙা অশ্রু। অব্রের কথার আসল মানে সে বুঝতে পেরেছে সেদিন অব্রের দেওয়া ছোট্ট উপহারণে, যেটা সেদিন বুঝতে পারেনি, তবে আজ বুঝতে পেরেছে। এতদিনের ধ্রুম জালের অবসান আজ ঘটেছে। কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি আর কিছু জানতে চাই না অব্র, তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? মুখ থেকে হাত সরিয়ে অব্র বলে, আমাকে বিষ খাইয়ে দিয়েছিল যাতে আমি মারা যাই, কিন্তু মণিমা মানে আমার বর্তমান মা বাঁচিয়েছিল। প্রেমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, যেন শ্বাস আটকে যাবে। এমন ভয়ঙ্কর অনুভূতি আজ অবধি হয়নি। কত খারাপ! ভীষণ খারাপ ওনারা প্রেমা। তাদের মিস্টেক করার সময় হুঁশ ছিল না, অথচ আমার জন্মের পরে সব জ্বালা। মণিমাকে আমি আদ্রের সামনে মা ডাকি যাতে ওর সন্দেহ না হয়, যাতে কোনোদিন সে জানতে না পারে তার ভাই কতটা কষ্টে থেকেছিল। না, আমিও চাই না আদ্র এসব না জানুক, কিন্তু আদ্রর প্রেমার মুখ থেকে বাকি উচ্চারিত কথা অব্র বলে ওঠে, আদ্রের যখন জন্ম হয় তখন আমার বয়স 9 ছিল। আদ্রের জন্মের আগে অবশ্যই ওনারা বিয়ে নামক কাজটি করেছিলেন, যেটা আমার সময় করলেও পারতেন। প্রেমা বুঝতে পারছে না অব্রের কথার পরবর্তী উত্তর কি দিবে, তবে সে এসবের জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। তার মধ্যেই অব্র বলে, তুমি আর মণিমা দুজন ব্যক্তিই হয়তো আমার পরিচয় জেনে ঘৃণা হচ্ছে না, তবে আমাকে যারা জন্ম দিয়েছিল তারাই নাক ছিটকে নিল। আমি ভাবি আমার জন্মের পর আমার শরীরে কোনো রকম ট্যাগ ছিল যে আমি তারপরেও কেন আমাকে সহ্য করতে পারতো না। আমি একজন মানুষ যার সব থেকেও ভালোবাসা নামক অদৃশ্য সম্পর্কে ছিঁড়ে ফোটাও নাই। ওনারা কোথায় থাকেন তুমি জানো? একসাথে আছেন, তাহলে আদ্র কেন? প্রেমার প্রশ্নে অব্র হাসে অদ্ভুতভাবে। এই হাসির অর্থ উদ্ধারে প্রেমা অক্ষম। ভালোবাসা এত জোর ছিল যে আদ্র জন্ম হওয়ার পর তাদের মনে হলো তারা একে অপরের জন্য পারফেক্ট নয়। কি জঘন্য চিন্তা। পরে আলাদা হয়ে যায়, ডিভোর্স করে। আমার কথা বাদ দিলাম, আমার ছোট শিশু ভাইটি চিন্তাও করেনি, সম্পর্কে ভেঙে দেয়, একজন বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, আর অন্যজনও হয়তো নিজের মতোই গুছিয়ে নিয়েছে। তবে আমি জানি না, জানতেও চাই না। মাঝে মাঝে এই অভিশপ্ত বাড়িটির সামনে গিয়ে দাঁড়াই, হাজারো প্রশ্ন করি, কেন হলো এমনটা আমার সাথে, কেন? প্রেমার চোখের পানি থামার নাম নেই, অথচ অব্রের এত কষ্টের মাঝে মন পাথরে পরিণত হয়েছে, কাঁদতে দেয় না তাকে। একটু থেমে অব্র আবার বলে, সেদিন রাতে আমার পিছু নিয়ে যেখানে গিয়েছিলে সেই বাড়িটাতেই আমার জন্ম হয়েছিল। আমি সব দোষ ওই বাড়িটাকেই দিয়ে এসেছি। প্রতি জন্মদিনের রাত 12টায় আমি সেখানে যেতাম, ইচ্ছে মতো অবশিষ্ট সব জিনিস ভেঙে ফেলতাম, রাগে ক্ষোভে। তবে সেদিন পারিনি তোমার জন্য, তাতে আমার আফসোস নেই। আমি পণ করেছি আর ওই বাড়িতে যাব না, যদি তুমি সাথে থাকো তো। প্রেমার দিকে তাকালো অব্র, নিজ হাত দ্বারা প্রেমার গাল স্পর্শ করে চোখের পানি মুছে দেয় অব্র। শেষ হলে নিচে নেমে বাইরে চলে এসো ডিয়ার। এতটুকু পড়তেই প্রেমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। কি মারাত্মক! আত্মা কেঁপে ওঠে। কেন বারে বারে? শেষবার আবারও আয়নায় নিজেকে একবার দেখে নিল, অতঃপর সোজা নেমে অব্রের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা সবুজ থলে। অব্র প্রেমাকে দেখে থমকে যায়, তবে সেটা ভেতরে গেঁথে রাখে। প্রেমাকে বুঝতে না দিয়ে বলল, হাতে কি? প্রেমা দাঁত বের করে হেসে বলল, বিরিয়ানি নৌকাতে বসে খাবো? প্রেমার কথায় হাসে অব্র। তারপর বাইকে উঠে প্রেমাকে উঠতে ইশারা করে। প্রেমার মনটা নিমেষেই খারাপ হয়ে যায়। শাড়ি পরতে বলল, পরেছে, তাও একটু প্রশংসা করলো না। ভালো বা খারাপ প্রেমা ভাবে একটু জিজ্ঞেস করবে, পরক্ষণে নিজেকে সামলে নেয়। যদি বেহায়া ভাবে তো? প্রেমা আসো। ভাবনা ভাঙে প্রেমার। অব্রের দিকে এক পলক চেয়ে বাইকে উঠে বসে, ভীষণ মন খারাপ করে। অব্র বাইকে স্টার্ট দেওয়ার আগে ঘাড় বাঁকা করে প্রেমার দিকে তাকালো। প্রেমার সাথে চোখোচোখি হয়ে যায়।
প্রেমা চোখ নামাতে নিলে অব্র প্রেমার মুখে ফু দেয়। মৃদু কেঁপে ওঠে প্রেমা। অব্রের ঘাড় খামচে ধরতে গিয়েও থেমে যায়। উফ, কি যে বেসামাল আমি, নিজেকে বলল প্রেমা। প্রেমার থেকে চোখ সরিয়ে অব্র হাসে। বাইক স্টার্ট দিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে চলে আসে। বড় রাস্তার মোড়ে ওঠে। মানুষ একদম কম এই রাস্তায়, তাই কোনো ঝঞ্ঝাট ছাড়াই বাইক চালানো যায়। আরও কিছু দূর যেতেই বাম দিকের রাস্তায় প্রবেশ করে। আরেকটু যেতেই অব্রের খটকা লাগে। কেমন যেন অদ্ভুত লাগছিল, মনে হচ্ছে কেউ ফলো করছে। কিঞ্চিত ঘাটটাকে বাঁকালো, ঠিক তাই, যেটা সন্দেহ করেছিল সেটাই। মাঝপথে অব্র বাইকটা থামিয়ে ফেলে। পিছনে বাইকে থাকা দুজন খুব সাবধানে অব্রকে ক্রস করে চলে যায়। তা দেখে অব্র বাঁকা হাসে, মনে মনে বলল, যাই করো না কেন, আমাকে ধরা সহজ না। বলেই বাইকটা পুনরায় বের হয়ে যায় এবং রাস্তা দিয়ে অব্রের নানার বাড়ির কাছে আসে। বাইকটা সেখানে রেখেই পেছনের রাস্তা দিয়েই পদ্মবিলে চলে যায়। আসার পথে প্রেমার প্রশ্নের কবলে পড়তে হয় তাকে। তখন অব্র এক ধমকেই থামিয়ে দেয়। পদ্মবিল এসে আচমকা অব্র আসছি বলে কোথাও উধাও হয়ে যায়। আধ ঘন্টা হয়ে যায় তবুও আসে না। এক সময় প্রেমা ভয়ে কেঁদে দেয়। বড় করে কয়েকবার ডাক দিয়েও সাড়া পায়নি। হঠাৎ দৃঢ়ভাবে কাঁধে কেউ স্পর্শ করতেই প্রেমা চমকে পিছনে ফিরল। গভীর দৃষ্টি ছুড়ে বিপরীত ব্যক্তিটির দিকে। স্পর্শদাতার মুখটা তার চেনা অচেনা দুটোর মধ্যে পড়েছে। ভয় এবং সংকোচ মুহূর্তে আটকে যায় প্রেমা। দু পা পিছিয়ে গেলে সেই আগন্তুক প্রেমার কোমরে হাত রেখে কাছে টেনে আনে। প্রেমা চমকাতে গিয়েও চমকালো না, কারণ এই স্পর্শ তার চেনা, খুব করে চেনা। দৃষ্টি স্থির করে ফেলে সাথে সাথে শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, অব্র। প্রেমার এতক্ষণের ভীতু চোখের চাহনিতে অব্র বেশ মজা পায়। যখন প্রেমা চিনতে পারে শরীর কাঁপিয়ে হাসে। উফ, চিনে ফেললে। অব্রের রসিকতায় প্রেমা অসন্তুষ্ট হয়, নিজেকে ছাড়ানোর চেষ্টা চালান। অব্র ভ্রু কিঞ্চিত করে প্রেমাকে দেখে তার মৃদু আওয়াজে বলল, এবার রিল্যাক্স, আমাকে ভালো করে দেখো। এতক্ষণ তো মুখ দেখলা, এবার পুরো শরীর দেখো। অব্রের কথার মধ্যখানে প্রেমা একচোট অব্রকে দেখে নেয়। থেমে যায় সে। হঠাৎ দম ফাটানো হাসিতে মেতে ওঠে প্রেমা। হাসি মাখা স্বরে বলল, তুমি লুঙ্গি পরেছ কেন? আবার মাথাটা গামছা দিয়ে বাঁধলে, মতলব কি? প্রেমার প্রশ্নে অব্র প্রেমাকে ছেড়ে দেয়। নিজের নকল দাড়ি তুলতে তুলতে বলল, তুমি তো বলেছিলে তোমার মাছি হতে, তাই লুঙ্গি মাথায় গামছা বাঁধলাম আর নকল দাড়ি লাগিয়েছি তোমার জন্য, দেখতে চেয়েছিলাম। অব্র কথা থামালে প্রেমা ব্যস্ত গলায় বলল, তো কি দেখলে? মাথার গামছাটা খুলে কোমরে বেঁধে নেয়। লুঙ্গি তুলে গিট্টু দিয়ে প্রেমার দিকে তাকালো। দেখে প্রেমা প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে আছে। অব্র ঠোঁটে মৃদু হাসি ঝোলায়। এরপর প্রেমার দিকে এগোতে এগোতে বলল, বলবো কি কি দেখেছি? প্রেমা মুখ কুঁচকাল। এটা তো তার উত্তর নয়, বরং অব্র তার কথার তেরা জবাব বের করেছে। নাক ফুলিয়ে মৃদু পিছু পা হয়ে প্রেমা বলল, থামো, বলতে হবে না, আমি বুঝেছি আগেই। দাঁত সব বের করে হেসে বলল। ঠিক আছে। প্রেমা আবারও অব্রকে দেখতে শুরু করে। প্যান্টের উপরে লুঙ্গি পড়েছে, হাস্যকর। অব্রকে এই অবস্থায় দেখবে ভাবেনি। মাঝি হতে বলেছিল, কিন্তু সোজা মাঝির বেশ ধরে আসবে কে জানতো। মাথা ঝাঁকিয়ে প্রেমা নিজেকে স্বাভাবিক করে অব্রের উদ্দেশ্যে বলল, নৌকা কোথায়? প্রেমাকে পিছন ফিরতে ইশারা করে অব্র। নৌকা পদ্মবিলে বাঁধা, বড় বড় পাতার জন্য দৃষ্টিতে আসছে না। প্রেমার নৌকা দেখে দৌড়ে সেদিকে গেল। অব্র হাসে প্রেমার আচরণে। সেও প্রেমার পেছনে ছুটে গেল নৌকার দিকে। নৌকাতে উঠে অব্র বৈঠা দিয়ে নৌকা চালিয়ে মাঝখানে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন শুরু হয়। দুজনে নৌকার মাঝামাঝি অবস্থানে বসে আছে। প্রেমা শাড়ির আঁচল অব্রের মাথায় তুলে দেয়। অব্র আবার মাথা থেকে আঁচলটা সরিয়ে প্রেমার মাথা ঢেকে দেয় এবং বলে, ভয় পাচ্ছ? প্রেমা মাথা নেড়ে না জানায়। অব্র মায়াপড়া হাসি হাসে। প্রেমা ভয় পেয়েছে সেটা তার জন্যই। বাতাস বইছে, হিম শীতল বাতাস। প্রেমার অবাধ্য চুল বাতাসে এলোমেলো হয়ে যায়। হাত দিয়ে ঠেকিয়েও শান্তি পাচ্ছে না।
এক সময় অব্র প্রেমার হাত জোড়া ধরে ফেলে। পর মুহূর্তে সে নিজেই প্রেমার অবাধ্য চুলের গুচ্ছ নিজ হাতের মধ্যে নেয়। দৃঢ়তার সহে বেশ গুছিয়ে চুলে খোপা করে দেয়। প্রেমার কাছ থেকে সরলেই প্রেমা অব্রের হাত ধরে ফেলে। অব্র প্রশ্নাত্মক চাহনি ছুঁড়ে প্রেমার দিকে, খেয়াল করে প্রেমার চোখে পানি চিকচিক করছে। অব্র অপর হাতে প্রেমার হাত চেপে ধরে বলল, কি হয়েছে প্রেমা? তোমার চোখে পানি কেন? আমি কি কিছু করেছি? অব্রকে থামিয়ে দিয়ে প্রেমা বলে, কালকের পর থেকে তো আমরা একসাথে থাকবো না। মানে আমি তো তখন মা বাবার সাথে থাকবো, কিন্তু আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই তোমাকে ছাড়া থাকার। অভ্যাস হয়ে গেছো তুমি। আই নিড ইউ এভরি মোমেন্ট। এতটুকু বলা শেষ করে প্রেমার চোখ দিয়ে আষাঢ়ে বৃষ্টি নেমে আসে। ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার। অব্রকে ছাড়া তো প্রেমার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে যেন। অব্র নীরব থাকে একটুর জন্য, পরে মৃদু শ্বাস ছেড়ে আলতো হাসে। চোখে মুখে তার প্রশান্তি। সেও আমাকে ছাড়া থাকতে পারবে না। প্রেমা দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তার কষ্ট হবে, দূরে থাকা তো দায়, কাছাকাছি থাকলেও হতো। অব্র হালকা থমকে বলে, মুখ নেই, মুখ দিয়ে বলো। হ্যাঁ, বিশ্বাস করো আমার কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে। অব্র ঠোঁট টিপে হেসে বলল, তাহলে কাছে আসো, এখানেই তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসবো। অব্রের কথায় প্রেমার গলার কাটা আটকে যাওয়ার মতো অনুভব হয়। গম্ভীর মুখ করে চোখের পানি মুছে ফেলে তীক্ষ্ণ কণ্ঠে বলে, সবসময় মজা, এত সিরিয়াস কথার মধ্যেও মজা করছে আমার সাথে, বিয়াদব ছেলে। অব্র এবার বেশ জোরে হাসে। প্রেমার সাথে যদি সেও ইমোশনাল হয়ে যায় তাহলে প্রেমা আরও বেশি কাঁদত। সান্ত্বনা বাক্য ও কাজে দিত না, বরং কান্নার গতি বাড়ত। তাই অব্র উল্টোটা করেছে, তাতেই কাজ হয়েছে। প্রেমার কান্না অটোমেটিক থেমে যায়। প্রেমা দাঁত খিচে ঝাঁটকা মেরে অব্রের হাত ছেড়ে দেয়। অব্রের বুকে ধাক্কা দেয় এবং নিজেও দূরে সরে বসে। আজকেই চলে যাব, খবরদার আমার সাথে আর যোগাযোগ রাখবে না তুমি। আমি অন্য একজনকে বিয়ে করে নেব, তখন তুমি ভালো থেকো তোমার মতো। এতক্ষণ সব স্বাভাবিক থাকলেও এখন প্রেমার কথাটাই অব্রের চোয়াল শক্ত হয়ে যায়। চোখ তুলে প্রেমার দিকে তাকালো, চোখ শিথিল করে আবার অন্য দিকে তাকালো। ফোড়ন কটে বলে, কেউ চলে যেতে চাইলে আমি আটকানোর কে? ইচ্ছে হলে যাবে, তুমি যেভাবে খুশি সেভাবে থাকবা, আমার আপত্তি নেই। যদিও অব্র মন থেকে কথাগুলো বলেনি, তবে বলাটা জরুরি ছিল। এটা একটা শান্তিও বটে। সে নিশ্চিত এরপর থেকে চলে যাওয়ার কথা প্রেমা ভুলেও বলবে না। প্রেমা ফুপিয়ে কেঁদে ওঠে। অব্রের খাপ ছাড়া কথা ওকে ভীষণ জ্বালায়, যেন আগুনের গোলা নিক্ষেপ করছে। নরম সুরে বলে, সরি অব্র। অব্র চুপ থাকলো, যেটা প্রেমাকে আরও অস্থির করে তোলে। পিছন ফিরে বিরিয়ানির প্যাকেটটা হাতে নেয়। অব্র সামনে এসে বসে বাক্স থেকে বিরিয়ানির চামচ বের করে চামচ অব্রের হাতে ধরিয়ে দেয়। খাও, আমার খিদে পেয়েছে তাই উল্টাপাল্টা কথা বলছি। তোমার খিদে পেয়েছে তাই না? অব্র ঠোঁট বাঁকা করল, রাগান্ত সুরে বলল, না। প্রেমা এবার নরম সুরে বলল, সরি তো। অব্র প্রেমার দিকে ফিরে হাত থেকে বাক্সটা নিয়ে এক পাশে রেখে দেয়। প্রেমার দু বাহু শক্ত করে চেপে ধরে বলে, এটা লাস্ট। এইভাবে যদি আর কখনো বলো তো তোমাকে আমি মেরে ফেলবো, সত্যিই মেরে ফেলবো, তারপর নিজে মরবো। আমি এসব শুনতে চাই না, একদম না। অব্রের কথা থামলে প্রেমা অব্রকে জড়িয়ে ধরে। তুমি আমার কথা সিরিয়াসলি নাও। আমি বলেছি এক, আর তুমি বললে আর এক। অব্রের সুরে শীতলতা নেমে আসে একটু স্পর্শেই। মৃদুর সুরে বলে, একটা বছর অপেক্ষা করো। আমি তো বলছি সব তোমাকে। আমি তো আর উধাও হয়ে যাচ্ছি না, তোমার কাছাকাছি থাকবো। কাল থেকে আমিও তো আর ওই জায়গায় থাকবো না, বাড়িতে চলে যাব। রোজ কলেজে দেখা তো হবেই। আর যদি খুব একান্তে চাও তো রাতে ফোনে কথাও হবে। মাঝে মাঝে মনটা অবাধ্য হয়ে গেলে তোমার সাথে দেখা করতে যাব। আগে যেতাম না, কত দূর থেকে যেতাম শুধু তোমাকে দেখার জন্য। এমনি এমনি এসব কেউ করে? শান্ত হও, কান্না থামাও, আর ওকে খাইয়ে দাও। প্রেমা চট করে অব্রের থেকে সরে আসে। এবার তার মাথায় সব ঢুকেছে। শুধু শুধু কান্না আর মন খারাপ করেছিল। এত সিম্পলভাবে বুঝিয়েছে অব্র। প্রেমা অব্রকে খাওয়ায়, সাথে নিজেও খেয়ে নেয়। প্রেমার ঘুম পাচ্ছিল,
চোখ মুখের ঝিমুঝিমু অবস্থা দেখে অব্র আর নৌকায় থাকেনি, দ্রুত উঠে যায় পদ্মবিলের মধ্যে থেকে। প্রেমা না করলেও অব্র মানেনি। আশেপাশে কারো উপস্থিতি আবারও টের পেয়েছে অব্র। আজ হয় চলে যাবে, নয়তো মেরে তারপর যাবে। 3:30, তারপরেও আকাশে মেঘ, বৃষ্টি তো নামেইনি। প্রেমার আশায় জল পড়ছে। সে মনে প্রাণে বৃষ্টি চেয়েছিল। প্রেমাকে শক্ত করে নিজের সাথে ধরে আছে অব্র। আরেকটু দূর যেতেই অব্রের মুখ কুঁচকে যায়। যা সন্দেহ করেছিল তাই হয়েছে। বাইক থেকে 3 জন ছেলে নেমে আসে, মুখের শয়তানি হাসি। অব্র এবার প্রেমার দিকে তাকালো। প্রেমাও ছেলেগুলোর দিকে চেয়ে আছে। তাৎক্ষণিক চেঁচিয়ে বলে ওঠে, অব্র, এরা তো সেদিন রাতের ছেলেগুলা, আরও একজন বেড়েছে দেখছি। অব্রের মাথায় হাত। আগ বাড়িয়ে কথা বলাটা কি জরুরি ছিল? ছেলেগুলো ভাবছে তারা 3 জন, আর অব্র তো 1 জন, সাথে তো একটা মেয়েও আছে। তাহলে কি 2 জনকেই মেরে দিবে? নাকি পকেট থেকে একজন ছুরি বের করে 2 জন এগিয়ে আসে? অব্র থমকে যায়। তার সাথে যা হওয়ার হবে, কিন্তু প্রেমার কোনো ক্ষতি মানবে না। প্রেমাকে পালাতে বললেও পালাবে না। ছেলেগুলো যত এগিয়ে আসছে, অব্র প্রেমাকে নিয়ে পিছিয়ে আসে। প্রেমাও বাঁচার জন্য উপায় খুঁজছে। আচমকা নিচে চোখ যায়। এবার প্রেমার মুখেও শয়তানির হাসি চলে আসে। অব্রকে ঝাটকা মেরে সরিয়ে নিচু হয়ে 2 মুঠো বালি মিশ্রিত মাটি নিয়ে ছেলেগুলোর চোখের দিকে ছুঁড়ে মারে। ছেলেগুলোর পা থেমে যায়। হাত থেকে ছুরি ফেলে তার চোখ কসলাতে শুরু করে। তখনই অব্র বলে ওঠে, প্রেমা চলো তাড়াতাড়ি। একদম না, আমি এদের না মেরে যাব না। সেদিন তোমার হাতে আঘাত করেছিল কুত্তাগুলা, সরো তুমি। প্রেমা এক প্রকার পাগলের মতো ছুটে গিয়ে ছেলেগুলোকে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও বালি নিয়ে চোখে ছুঁড়ে মারে। পা দিয়ে কয়েকটা লাথি দেয় পেটে। অব্র এক সময় প্রেমাকে টেনে নিয়ে আসে। 2 গালে হাত রেখে প্রেমাকে থামানোর চেষ্টা করে। প্রেমা বারবার তেড়ে যাচ্ছিল। সেদিনের ক্ষোভটা আজ আবার জীবিত হয়েছে। প্রেমা, প্রেমা থামো প্লিজ। কেন তুমি নিজেকে ঝরাচ্ছ? পরে তোমার ক্ষতি করবে, এটা আমি সামনে দেবো। এখন চলো। আগে বলো কে, কারা তোমাকে বারবার মারতে আসে? বালগুলার সাহস আসে কমনে? তোমার গায়ে হাত দিলে আমি হাত কেটে ফেলবো। জবাব দাও, কে করছে এসব? প্রেমা ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছে। কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। অব্র প্রেমাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, আগে চলো, পরে কোনো এক সময় বলবো। তা লাগে না, চলো। অব্র প্রেমাকে নিয়ে দ্রুত চলে যায়। মাথায় একটা ভাবনা, প্রেমার কোনো ক্ষতি হতে সে দিবে না। কে এসব করছে সব জানা আছে অব্রের। তাতে কি, সে আর তাদের কবলে পড়বে না। একটা বছর শেষ হলেই সে অনেক দূরে চলে যাবে। যতই হোক, পাপকে প্রশ্রয় দিবে না সে। সোফায় বসে ক্রোধ হয়ে বসে আছেন শাহিদ সাহেব এবং দিলশাদ বেগম। রাগান্বিত চোখজোড়া সামনে বসে থাকা কুচকুচে কালো বোরকা পরিহিতা মহিলাটির দিকে। নিকাব সরানো, এলোমেলো দৃষ্টি ছুড়ছেন এদিক ওদিক। কি ভয়ঙ্কর মুহূর্ত! আটকে আছেন মহিলাটি। এই শামসুদ্দিন চাপা আর্তনাদ শ্বাস নিতে কিয়ামত ঘটাচ্ছে। মৌনতা ভেঙে দিলশাদ বেগম বলেন, কেন এসেছিস সেখানে? তোর সাথে আমাদের সম্পর্ক অনেক আগেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম, ভুলে গেছিস? কম্পিত স্বরে আয়েশা বলেন, মা, চাচিমা, আমি কিছুই বলিনি, ভুল করেছিলাম, এখন তার শাস্তিও পাচ্ছি। কর্কশ কণ্ঠে দিলশান বেগম বলেন, ভুল? মারাত্মক ভয়ঙ্কর ভুল করেছিলি, যার ক্ষমা নেই। আয়েশার কলিজা ছিঁড়ে যাওয়ার জোগাড়। চোখে বাঁধ ভাঙা জল। শুকনো ঠোঁট ভিজিয়ে কান্নারত অবস্থায় বললেন, আমার ছেলেরা কোথায়? দেখা করিয়ে দাও, ক্ষমা চেয়ে নিব। মায়ের সন্তান কখনো হারায় না। এতটুকু কথা দিলশান বেগম আরও দ্বিগুণ ক্রোধিত হন। বসা থেকে উঠে কষে চর মেরে দেন আয়াসকে, যেটা ওনার আগে দেওয়া উচিত ছিল। বাপ মা মরা মেয়ে ছিল বলেই লাই দিয়েছিল কষ্ট পাবে বলে, কিন্তু হয়েছে জঘন্য চরিত্রের। দিলশান বেগমের পায়ের নিচের থুবড়ে পড়েন আয়েশা। এত বছরের পাপ কান্নাতে কখনোই বুঝে যাবে না, আরও কঠিন শাস্তি পেতে হবে। মা ও চাচিমা, আমার ছেলেদের সাথে দেখা করিয়ে দাও,
আমার অব্র কোথায়? ওর সাথে আমি অন্যায় করেছি, পাপ করেছি, একটাবার সুযোগ চাই। বলেই পা জড়িয়ে কাঁদতে লাগলেন। আয়েশার কথায় বিন্দু মাত্র মন গলাতে পারেনি দিলশান বেগমের। অব্রের কষ্ট সে দেখেছিল। কতটা নির্দয় মা হলে ছোট ছেলেকেও ছেড়ে চলে যেতে পারে, তা আয়াসকে না দেখলে বুঝতো না। ধুকে ধুকে কষ্ট পেতে দেখেছিল অব্রকে। সে নিজের জন্য নয়, ছোট ভাইটির জন্য হলেও তার পাপী মাকে চেয়েছিল। কিন্তু এই মহিলার সেদিন কোনো ভ্রুক্ষেপও ছিল না। ঝাটকা মেরে পা সরান দিলশান বেগম। কই তোর সেদিনের প্রেমিক লাথি মেরেছে? এই কথা নিরুত্তর রয়ে যায় আয়েশা। সত্যি লাথি খেয়ে এসেছে। এতটা বছর বিষে জর্জরিত ছিল, এতটা বছর সে এখন বিছানায় শয্যায়, এখন আবছা শান্তিতে রয়েছে। না হলে আরো বেশি মার পড়তো। নতজানু হয়ে জিজ্ঞেস করেন আবারও, আমার ছেলেরা কোথায়? শাহিন সাহেব এতক্ষণ নিশ্চুপ ছিলেন। এবার কিছু বলা উচিত। নীরবতা ভেঙে বলেন, তাদের দেখার আশা রেখে লাভ নেই। যে পথ দিয়ে এসেছিস সে পথ দিয়েই ফিরে যা, কারণ তোর ছায়া অভ্র সহ্য করবে না। চলে যা, অভ্র এখানে না হলে তোকে হয়তো খুন করতে হাত কাঁপবে না ওর। আয়েশা কান্না থামিয়ে বলেন, আমার ছেলে এমন না। অব্রের জন্মদিনের দিন আমার সাথে দেখা হয়েছিল। এখানে রাস্তা থেকে মেইন রোডের রাস্তা পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, রিক্সাও তুলে দিয়েছিল। আমি ওর মা বলেই তো দিয়েছে। হঠাৎ উনি কথাগুলো বলে হাসতে লাগলেন, আবার থেমে কাঁদতেন শুরু করেন। হাসি কান্না দুটোই একসঙ্গে বিরাজমান। অব্রের নানা নানি দুজনে হতবাক হয়ে যান। কত বিশ্রী হাসি কান্না, যেন অশ্বরীরা হাসছেন। আমি আজ চলে যাচ্ছি, আবারও আসব। আমার ছেলেদের আমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। হঠাৎ বিকট একটা শব্দে থমকে যায় উভয়ে। সদর দরজায় নজর দিল। সর্বনাশা মুহূর্ত। স্বয়ং অব্র দাঁড়িয়ে আছে, চোখে মুখে রক্তিম আভা, তবে চাহনি একদম নীরব। নীরবের মধ্যেও ভয়ঙ্কর দেখাচ্ছে অব্রকে। নিজের উপর এমন রাগ হচ্ছে। এখানে না আসলেই বোধহয় ভালো হতো। আয়েশা আহমেদ অব্রকে দেখেই দৌড় অব্রের কাছে যায়। চোখ অশ্রু আর মুখে হাসি। যেই অব্রের গাল স্পর্শ করতে যাবে তার আগেই অব্র সরে যায়। অব্রের পাশে প্রেমা দাঁড়ানো, বিস্ফোরিত দৃষ্টি ছুটতে লাগলো অব্রের মায়ের দিকে। রাগ হয় প্রেমার, তবে তা অপ্রকাশিত রাখে। অব্র কপ কষ্ট নিয়ে ভাবলেই প্রেমার কলিজা সিডে যাওয়ার জোগাড়। অব্র প্রেমাকে নিয়ে দরজা থেকে ভিতরে প্রবেশ করেন। শাহিন এবং দিলশানের কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়েন, এই মহিলা এখানে কি করছে? ওনাকে বলো চলে যেতে। আমি ওই মহিলার চেহারাও দেখতে চাই না, চলে যেতে বলো। আমি অব্র ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। কথা বলা অসম্ভব হয়ে যায়, শ্বাস যেন আটকে আসছে। আয়েশা চেয়েও কথা বাড়াতে পারেনি। দিলশান অব্রকে নিয়ে ভেতরের রুমে যান। অব্রকে শান্ত করা খুব জরুরি, এক প্রকার টেনে নিয়ে যান উনি। ততক্ষণে আয়েশা মাঝ রাস্তায় চলে আসেন। হৃদয়ের রক্ত রক্ষণ, এভাবেই ভয় বুঝি? কষ্ট, এটার চেয়ে পৃথিবীতে আর কোনো কষ্ট। সন্তান তার মায়ের মুখ দর্শন করতে চায় না, এটা সত্যি খুব কষ্টকর। প্রেমার রাগ হলেও এখন ভীষণ মায়া হচ্ছে অব্রের মায়ের উপর। মানুষ মাত্রই ভুল, কিন্তু উনি তো অন্যায় করেছিলেন, ঘোর অন্যায়। প্রেমা পিছন ফিরে অব্রের মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই অব্র এসে প্রেমার হাত শক্ত করে চেপে ধরে। দ্রুত ফিরে তাকালো প্রেমা। অব্রেকে দেখে ভয় হচ্ছে তার। কয়েক মিনিটের ব্যবধানে কিভাবে চেহারার রং পাল্টে গেছে। প্রেমাকে চুপ দেখে অব্র হালকা নিজেকে শান্ত করে, নরম স্বরে বলে, আমার কষ্টের কথাগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। প্রেমা অব্রের কথার অর্থ বুঝতে পারে, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অব্র প্রেমার দিকে তাকিয়ে রয় কিছু সময়ের জন্য, পরে বলে ওঠে, চলো। প্রেমাকে কথা বলার সুযোগ না দিয়ে অব্র প্রেমাকে নিয়ে হাঁটতে শুরু করে। আশেপাশে যেন তীক্ষ্ণ বাতাস বইছে। অব্রের বিসর্জিত রাগ যেন এই বাতাসে মাধ্যম হয়ে আবারও ফিরে এসেছে। সন্ধ্যা নেমেছে অনেক আগেই। অব্র আর প্রেমা বাড়ি ফিরে আসে। সাইকান জেরিনও ছিল না, তাদের একটু আগেই ফিরে এসেছে। অব্র নিজেকে সামলে স্বাভাবিক হয়ে যায়। দুঃস্বপ্ন ভেবে তখনের ব্যাপারটাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে।
মেঝেতে চারজনে বসে টিভি দেখছে। অব্র আর চোখে প্রেমাকে দেখছে একটু পর পর। কেমন যেন দেখাচ্ছে প্রেমাকে, চোখে মুখে চিন্তার ছাপ। প্রেমা ভয়ে কুকিয়ে উঠছে, কেন যেন ভয়ও করছে। বারবার বুক দূর দূর করে উঠছে, ভয় এবং আশঙ্কা ঘিরে ধরেছে। হাত কসলাতে শুরু করেছে অনবরত। ভয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না আসতেও চাইছে না, আটকে আছে। অব্র আঙ্গুল ধারা প্রেমার হাতে টোকা দেয়। চকিত হয়ে মাথা তুলে তাকালো প্রেমা। অব্র ভ্রু নাড়িয়ে জানতে চায়, কিছু কি হয়েছে? প্রেমা হালকা হেসে না জানায়। অব্র হেসে টিভিতে মনোযোগ দেয়। বেলা 10:30। ঠিকানা অনুযায়ী প্রেমা আর অব্র তাদের নতুন বাসাটির সামনে দাঁড়িয়ে আছে। প্রেমা ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। অব্র এক প্রকার প্রেমাকে টেনে নিয়ে যায়। দরজার সামনে এসে বেল বাজাতেই নাতাশা এসে দরজা খুলে। কেমন আছো তোমরা? ভালো, তুমি? আমিও ভালো, ভিতরে এসো। প্রেমার নতুন বাড়িটি দেখতে শুরু করে। অব্রকে বসতে দেয় নাতাশা। প্রেমা তার মায়ের সাথে দেখা করতে চায়। প্রেমার মা কাঁদতে শুরু করে দেন। প্রেমাকে স্বার্থপরও বললেন। প্রেমা আসলেই স্বার্থপর। অব্রকে পেয়ে পরিবারের কথা মনেও ছিল না। অব্র চলে যেতে চাইলে প্রেমার বাবা আটকান। না খেয়ে অব্রকে যেতে দিবেন না। বাধ্য হয়ে অব্র বসে থাকে। প্রেমাকে দেখছে না অনেকক্ষণ হলো, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। অব্রের কেমন যেন অস্বস্তি লাগছিল, তবুও প্রেমার বাবার সাথে টুকটাক আলাপ আলোচনা করেন। ঠিক সেই মুহূর্তে পিয়াস হাওয়ার বেগে বাড়িতে প্রবেশ করে। হাতে একটা প্যাকেট ছিল। পিয়াস তার বাবার সামনে এসে টেবিলের উপর ধুম করে প্যাকেটটা টেবিলে রাখল। পিয়াসে এমন আচরণ উনি আশ্চর্য হননি, বরং প্যাকেটগুলোর দিকে এক নজর তাকিয়ে প্রেমাকে ডাকলেন। বাবার গলার স্বর শুনে প্রেমা ড্রয়িং রুমে আসে। সঙ্গে নাতাশা এবং প্রেমার মাও চলে আসলেন। পিয়াসের দিকে তাকাতেই প্রেমা লক্ষ্য করে পিয়াস রেগে আছে। সামান্য, বরং বেশি রেগেছে। তা মুখ দেখে বুঝতে পারে। বাবা আমাকে ডেকেছো? প্রেমার বাবা গম্ভীর্য স্বরে বললেন। এরপর টেবিল থেকে প্যাকেটটা হাতে নিয়ে প্রেমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খোল, দেখ কি আছে। হঠাৎ অজানা ভয়ে এসে প্রেমার মনে হানা দিয়ে ওঠে। ভীতু চোখে একবার অব্রের দিকে তাকালো। সেও কিঞ্চিত অবাক হয়েছে। অব্রের চোখের পলক ফেলে প্যাকেটটা হাতে নিতে ইশারা করে। প্রেমা প্যাকেট হাতে নিয়ে দৃঢ়ভাবে খুলল। ভিতরে হাত দিয়ে দেখল ছবির মতো কিছু। এবার ভয় আরও দ্বিগুণ এসে প্রেমাকে আঁকড়ে ধরে। ছবিগুলো বের করে প্রেমা থমকে যায়। চোখ দিয়ে আপনা আপনি পানি আসতে শুরু করে দেয়। কাঁপা হাতে কয়েকটা ছবি দেখার পর হাত থেকে ছবি পড়ে যায়। তখনই অব্র উঠে ছবিগুলো কুড়িয়ে নেয়। ছবিগুলো দেখে অব্রের রাগ উঠে যায়। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে পিয়াসের দিকে। পিয়াসের ঠোঁটের কোণায় বাঁকা হাসি লেগে আছে, সঙ্গে বিশ্বজয়ের হাসিও। অব্র যথাস্থানের ছবিগুলো রেখে টেবিলের প্যাকেটটা ছুঁড়ে মারে। প্রেমার হাত ধরে অব্র প্রেমার বাবার সামনে দাঁড়ালো। অব্রকে একদম স্বাভাবিক দেখে পিয়াসের ভ্রু কুঁচকে আসে। কৌতূহল ভরা চাহনি ছুড়ে অব্রের দিকে। প্রেমার বাবা একবার প্রেমার দিকে এবং অব্রের দিকে তাকালো। পর মুহূর্তে তাদের হাতের দিকে তাকালো। রাগান্তর সুরে বলে উঠলেন, তোমাদের থেকে আমি এটা আশা করিনি। প্রেমা, তুই আমার মেয়ে হয়ে কিভাবে এই কাজটা করলি? তোরা একে অপরকে ভালোবাসিস, আমাকে বলতি। এতদিন ধরে সম্পর্কগুলো দুজনে মিলে এভাবে ভেঙে এসেছিস, একবারও আমাদের কথা ভাবলি না? আমাকে অন্তত জানাতি। প্রেমা আর অব্র দুজনেই চমকে যায়। বুঝতে পারে পিয়াস সত্যি মিথ্যে সব একসাথে মিলিয়ে কাহিনী বানিয়ে তার বাবার কানে তুলেছে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে প্রেমার। পিয়াসকে ভাই হিসেবে অস্বীকার করতেও তার এখন মুখ কাঁপবে না। বাবা আমি আসলে... তখনই অব্র প্রেমাকে চুপ করিয়ে বলে, আঙ্কেল, প্রেমার কোনো দোষ নেই, সব আমি করেছিলাম। হ্যাঁ, বিয়ে ভেঙেছিলাম প্রেমাকে ভালোবাসি বলে নয়, প্রেমা আমার বলে। যদি আপনি আরও স্পষ্টভাবে শুনতে চান তাহলে বলি, আমি আর প্রেমার মধ্যে আলাদা কিছুই নেই। আমরা পুরোপুরি একে অপরের। আর প্রেম ভালোবাসা বলে আমাদের ফিলিংটাকে অপমান করবেন না আশা করি। আপনার সব রকম কথার জবাব আমি দেব, তবে প্রেমা থেকে কিছু জানার চেষ্টা করবেন না, অনুরোধ। এই ছেলে, একদম কথা ঘুরাবে না, তোমাকে আমি... পিয়াসের কথায় অব্র প্রচণ্ড রেগে যায়। টেবিলের ঝক ছিল,
ঘাড় ঘুরিয়ে জগটা হাতে নিয়ে জগের সব পানি পিয়াসের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তে সকলের দৃষ্টি বিস্ময়ের চেয়ে যায়। এমন একটা ঘটনা অব্র ঘটাবে ভাবতেও পারেনি। প্রেমার বাবাও অবাক হয়ে যান। পিয়াস ভীষণ উগ্র বদমেজাজি, তাই সব সময় পিয়াসের সাথে কম কথায় সব শেষ করতেন। কিন্তু অব্রের সাহস দেখে অব্রের তারিফ করার ইচ্ছে জাগে মনে মনে। নাতাশা মনে মনে ভীষণ খুশি হয়। পিয়াস রেগে তেড়ে আসলে পিয়াসের বাবা হাত বাড়িয়ে দিয়ে থামিয়ে দেয়। পিয়াস উপায় না পেয়ে নাতাশাকে রুমে আসার জন্য ইশারা করে চলে যায়। নাতাশা যাওয়ার পর অব্রেও প্রেমার মায়ের দিকে তাকিয়ে বললেন, আন্টি প্রেমাকে নিয়ে যান, আঙ্কেলের সাথে কিছু কথা আছে আমার। প্রেমার মাও বিস্ময় কাটাতে পারছেন না। অব্রকে ভীষণ নম্র ভদ্র ছেলে হিসেবে জানতেন, এখন অব্রকে শয়তানের হাড্ডি মনে হচ্ছে। স্বামীর দিকে তাকালেন, প্রেমাকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করলেন। চল প্রেমা। প্রেমার অব্রের দিকে তাকিয়ে থেকে চলতে শুরু করে। অব্র প্রেমার দিকে দৃষ্টি ছুঁড়ে হাসে। প্রেমা যেতেই অব্র বেশ আহেস করে সোফায় বসে, হাতের ঘড়িতে সময়টা দেখে। এরপর প্রেমার বাবার দিকে তাকালো। হঠাৎ প্রেমার বাবাও অব্রের দিকে তাকিয়ে হাসি দেন এবং বললেন, আমার মেয়েকে ভুলে যাও। অব্র হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে বলে, ভুলতে পারি, একটা শর্তে। প্রেমার বাবা এবার নড়ে চড়ে সোফায় বসেন। অব্রের দিকে চোখ ছোট করে বললেন, কি? অব্র সব দাঁত দেখিয়ে হেসে বলে, আপনার কলিজাটা ছিঁড়ে আমাকে দিয়ে দেন, তারপর আপনার মেয়েকে অনায়াসে ভুলে যাব। ট্রাস্ট মি, প্রেমের নামটা মনে রাখবো না। অব্রের কথায় প্রেমার বাবা বুকে হাত দেন, ভয়ার্ত স্বরে বললেন, তাহলে আমি বাঁচবো কিভাবে? অব্র হাসি চেপে বললেন, তাহলে আমি কি করে বাঁচবো? অন্য কোনো উপায় আছে? আমার যে কোনো একটা চাই, সেটা হোক আপনার মেয়ে বা আপনার কলিজা। এবার প্রেমার বাবা জোরে হেসে উঠলেন। এতক্ষণের সব নাটকের এখানেই ইতি টানে। হাসতে হাসতে বললেন, তোমার বাবা আমাকে আগে থেকে সব জানিয়েছে। ওনার কথায় চুপ ছিলাম, কারণ দেখতে চেয়েছিলাম পেছন থেকে কে কে ছুরি মারে। আরিয়ানও সব জেনে গেছে। সে আর পিয়াস মিলে তোমাদের ছবিগুলো তুলে এনেছিল। তখন আমি কিছুই বলিনি, আগেও বলবো না। তবে চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। শুধু আমার মেয়েটাকে খুশি রেখো। কথাগুলো বলে উনি উঠে দাঁড়ালেন এবং অব্রের সামনে এসে দাঁড়ান। অব্রেও দাঁড়িয়ে প্রেমার বাবাকে জড়িয়ে ধরে মনে মনে হাজারো কৃতজ্ঞ জানালো তার বাবাকে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে তার। জন্ম না দিয়েও বাবা হওয়ার সব রকমের দায়িত্ব পালন করেছে অব্রের বাবা। গরম আজ ঢলে ঢলে পড়ছে। একটুর জন্য বাইরে শান্তি পাচ্ছে না কেউ। অব্রের অবস্থাও কাহিল হয়ে গিয়েছে এই গরমে। প্রেমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বের হয়েছে। প্রেমার বাবা একমাত্র মেয়ের হবু জামাইয়ের বেশ ভালোভাবেই আপ্যায়ন করেন। খাবার টেবিলে শুধু প্রেমা অবুঝ বালিকার মতো তাকিয়েছিল। বিন্দু পরিমাণ ধারণাও করতে পারছে না কি হচ্ছে বা কি হচ্ছে না। পিয়াস একেবারে না খেয়ে বাড়ি থেকে চলে যায়। প্রেমার বাবা ছেলেকে আর প্রশ্রয় দিবেন না বলে পণ করেন। ছেলে না খেয়ে বেরিয়ে গেল, তাতে তার কোনো মাথা ব্যথাও নেই। বিকেল 4টা, অব্র বাড়ি ফিরে আসে। বাড়িতে প্রবেশ করার আগে আরিয়ান এসে অব্রের সামনে এসে দাঁড়ায়। মুখে হাসি ঝুলানো, বাঁকা হাসি। আরিয়ানের হাসি দেখে অব্রও একটা হাসি দেয়, যা দেখে আরিয়ান ভ্রু কুঁচকে ফেলে। অব্রের মুখে গম্ভীরতা বদলে হাসি, যা আরিয়ানের রাগ বেড়ে যায়। কর্কশ কণ্ঠে বলে ওঠে, নিজেকে বেশি চালাক মনে করিস তাই না? আমিও তোকে ছাড়বো না, তুই প্রতারণা করেছিস আমার সাথে। অব্র আরিয়ানের থেকে চোখ সরিয়ে ভেতরে তাকালো, কেউই নেই, ঘুমোচ্ছে হয়তো। এরপর অব্র আরিয়ানের দিকে দৃষ্টি ছুড়ল। আমি চালাক নাকি বোকা তার উদাহরণ নিশ্চয়ই এখন আর আমাকে দিতে হবে না। আরিয়ান তেতে ওঠে, অতি চালাকের গলায় দড়ি, মনে রাখিস। আরিয়ানের কথা শুনে অব্র মৃদু হাসে। আরিয়ানের আরও কাছে গিয়ে দাঁড়ালো, আবছা কণ্ঠে বলে, ভাইয়া, এই ডায়লগটা তুমি শোনাতে শোনাতে আমার কান ব্যথা করে দিয়েছো। সেই ছোটবেলায় আমি বুদ্ধি বের করে অন্য কৌশলে যদি কিছু করি সেটাকে তুমি অতি চালাক বলো, বিকজ ইউ আর জেলাস। যাই হোক, এসব কথা বলার সময় আমার হাতে নেই। যাকে বিয়ে করেছো তাকে নিয়ে হ্যাপি থাকবো না। কথা শেষ করে অব্র ভেতরে চলে আসে। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই অরির মুখোমুখি হয়। অরি একটা হাসি দেয়। অব্র গাল বাঁকা করে অন্যদিকে ফিরে রুমে চলে যায়। অরি মন খারাপ করে ফেলে।
অব্র হয়তো ওকেও পাপী ভাবে, যেহেতু তাদের রক্ত এক। অব্রকে বোঝানো দায়, তবুও সে চেষ্টা করবে, থামবে না। আরিয়ানের গা রি রি করছে রাগের কারণে। অব্র এবং অরি দুজনেই ওপরের সমান রাগ তার। বাপ পলিটিক্স করে, সে হুমকি দিয়ে বারে বারে ওকে চুপ করিয়ে রাখে। যদি সত্যি জেলে হাওয়া খাওয়ানোর জন্য পাঠায়। ভীষণ ভয়ে আছে আরিয়ান। আরিয়ানের নীরব রাগ দেখে অরির হাসি চলে আসে। একচোট হেসে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। অরিকে দেখে আরিয়ানের ভীষণ নাগিন দেখার মতো অবস্থা। এই আমরা কয়টায় বের হব? কিসের কয়টা? অরি একটা দাঁত কটমট করে বলে। শালা হানিমুন যাওয়ার কথা ভুলে গিয়েছিস? আরিয়ান ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করে। কথা বলার কি স্ত্রী, ভাবতেই কপালে ভাঁজ বসে যায়। থতমত গলায় জবাব দেয়, রাত 8টায় আমার কিছু কাজ আছে তাই, আর একজন বন্ধু আর বন্ধুর বউ যাবে। অরি মাছি তাড়ানোর ভান করে বলে, তাতে আমার কি, তুই যাচ্ছিস সেটাই বড় কথা। পা চালিয়ে ওপরের রুমে চলে যায় অরি। আরিয়ান আহাম্মকের মতো চেয়ে থাকে, বিড়বিড় করে বলে, না, এই মেয়ের সাথে সংসার অসম্ভব। অব্র রুমে এসে গোসল করে ফেলে। এরপর দ্রুত নিজের মা বাবার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। নখ দিতেই অব্রের বাবা দরজাটা খোলে। অব্র প্রবেশ করতেই অব্রকে জড়িয়ে ধরে। অব্র নিজের হাত জোড়া দিয়ে আঁকড়ে ধরে। অব্রের বাবা অব্রকে ছেড়ে দিয়ে বলল, ব্যালকনিতে চল, তোর সাথে কথা আছে। তোর মা ওষুধ খেয়ে শুয়েছে, ঘুম ভেঙে গেলে মাথা ধরে যাবে। অব্র মাথা ঘুরিয়ে বিছানার দিকে তাকালো। তার মমতাময়ী মা অসহ্য যন্ত্রণায় ভুগছে। তার কারণটাও সে নিজে। সব ক্ষতি তার জন্যই হয়েছে। এর ক্ষতিপূরণ কি শুধু মা বাবা ডেকে পূরণ করা যায়? অন্য কোনো চাওয়া কি নেই? নিভৃত প্রশ্ন। অব্র তার বাবার দিকে তাকালো। সরল চোখ জোড়ায় অঢেল মমতা দেখতে পায় সে। চলো ব্রো। অব্র মৃদু হেসে ব্যালকনির দিকে পা বাড়ালো। দরজাটা চেপে দিয়ে দুজনে সোফায় বসলো। কিছু সময় দুজনে চুপ থাকে, দৃষ্টির সামনে গাছটির পাখির বাসাটির দিকে। কত যত্নে মা পাখিটি বাচ্চাগুলো আগলে রাখছে। সব মায়েরা এমনই হয়, কিন্তু অব্রের মা? হঠাৎ অব্র মাথা ঝাঁকিয়ে সব মাথা থেকে ঝেড়ে দেয়। এরপর তার বাবার দিকে তাকিয়ে বলল, জরুরি কথা ছিল বলছিলে, কি কথা এখন বলো? তোর পরীক্ষা আর কয় মাস বাকি? 6 মাস। 6 মাস পর কি করতে হবে তোর জানা আছে তো? অব্র একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, সামনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, মনে আছে? অব্রের দেখা দেখি অব্রের বাবাও শ্বাস ছাড়ে সামনের দিকে তাকালো। এরপর বলল, তবে তোর জন্য একটা খুশির সংবাদও আছে। সামনে থেকে দ্রুত চোখ সরায় অব্র। তার বাবার দিকে প্রশ্নোত্তক দৃষ্টি ছুড়ে বলল, কি? উনি মুচকি হেসে বললেন, তুই না বললেও তোর মনের কথা আমি বুঝি অব্র। প্রতিউত্তরে অব্র হাসে। আপাতত চুপ থাকতে ইচ্ছে করছে তার। মনটা বড্ড খারাপ হয়ে গেছে অব্রের। বাবার মুখের উপর না বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই তার। আমতা আমতা করে বলল, খুশি সংবাদটা কি বাবা? কাল কলেজে যাবি? অব্র মলিন হেসে জবাবে বলে, হ্যাঁ। বেশ, তাহলে তুই আর প্রেমা কাল কলেজ ছুটি হওয়ার পর একসাথে আমার জন্য অপেক্ষা করিস। আমি তোদের ড্রপ করতে যাব। খুশির সংবাদটা তোদের দুজনকে একসাথেই দিব। অব্র তার বাবার কথার মানে উদ্ধার করতে পারেনি। চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, ভাবে কি এমন খুশির সংবাদ আছে। অব্র, আমাকে একটা প্রমিস করতে পারবি? অব্র অবাক হয়ে তার বাবার দিকে তাকালো। মানুষটাকে আজ কেমন অদ্ভুত মনে হচ্ছে অব্রের। এভাবে কখনো কথা বলতে দেখেনি সে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, প্রমিস কেন? তুই কর, তারপর বলছি। ঠিক আছে বলো। কথা দিয়েছিস তো? সেই কথাটা আমি সময় আসলেই বলবো। প্লিজ এখন জানার চেষ্টা করিস না, আমি বলতে পারবো না। অব্র দাঁত কটমট করে বলল, থাক বাবা, কিছু বলিও না, আমিও শুনতে চাই না। যা বলার পরে বলিও, আমি উঠলাম। অব্র এক প্রকার রেগে চলে যায়। অব্রের বাবা তাকিয়ে থাকে কিছু সময়ের জন্য, পরে নিজের সাথে নিজেই হেসে উঠলেন। ফোন হাতে নিয়ে একজনকে ফোন দেয়। অব্রকে বলছেন? হ্যাঁ, আমি সব বলেছি, কথাগুলো বলিনি, সেটা না হয় অজানা। ঠিক আছে, আপনাকে আর চিন্তা করতে হবে না। অব্রের আর কোনো ক্ষতি হতে আমি দিব না। আমার শুধু একটা চোখ নষ্ট হয়েছে, বাকি একটা এখনো ঠিক আছে।
আর আমার সামর্থ্য এখনো আগের মতোই আছে। অচেনা লোকটির কথাগুলো শুনে অব্রের বাবা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আমার ছেলের জন্য আমি চিন্তা করব না তো কে করবে? অব্রের বাবার কথা শুনে রাগলেন অচেনা লোকটি, কিন্তু এ রাগের অধিকার তার নেই, তাই চুপ মেরে যায়। ফোন রেখে লোকটি পাশের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলেন নেশায় বোধ হয়ে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে তার স্ত্রী এবং 3 মেয়ে। যদিও বা আদৌ তার মেয়ে কিনা সন্দেহ আছে, চোখ বুলিয়ে ডুপ্লেক্স বাড়িটির দিকে তাকালেন। এই বাড়িটি স্ত্রীর নামে করে দিয়েছেন মিস্টার আশিক। আজ সেই ভুলের মাসুল পাচ্ছেন। আর কোনো পাপ নয়। রাত হতেই প্রেমা অব্রকে ফোন দেয়। ভীষণ অস্থির হয়ে আছে সে। অব্রকে এতদিন ফোন দিয়েছে, অব্র ধরেনি। কোনো বিপদ হয়নি তো? ভাবতেই শরীরের প্রশম দাঁড়িয়ে যায় প্রেমার। বিছানায় উবু হয়ে শুয়ে আছে অব্র, দৃষ্টি ফোনের দিকে। প্রেমার ফোন ইচ্ছে করেই ধরছে না। কি জবাব দিবে প্রেমাকে? সত্যি কথাটা প্রেমা জানলে পাগলামি শুরু করবে প্রেমা। সে ভয়ে বলতে পারছে না। প্রেমাকে বোঝাতে সময় লাগবে, কিন্তু সে সময় যদি প্রেমা না দেয় তাহলে ভুল বুঝবে ওকে। ভাবতেই অব্রের বুক মোচড় দিয়ে ওঠে। ফোনে অনবরত কল দেখে রিসিভ না করে থাকতে পারল না অব্র। ফোন রিসিভ করেই চুপ হয়ে যায় অব্র। অপর পাশে প্রেমা চেঁচিয়ে অব্রের কান ফাটিয়ে দিচ্ছে। কোথায় তুমি অব্র? কতবার ফোন দিয়েছি, হিসাব আছে তোমার? আমার কি চিন্তা হয় না, নাকি আমাকে এখন ভালো লাগছে না বলে এড়িয়ে যাচ্ছ? যদি সেটা হয় তাহলে তোমার ঘাড় আমি মোটকে দেব। প্রেমার কথা শুনে অব্র নিঃশব্দে হাসে। নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়ে। ঠোঁট ছেড়ে মৃদুস্বরে বলে, সাহস থাকলে আসো, দেখি কে কার ঘাড় মটকাতে পারে। অব্রের এ কথায় প্রেমা থ মেরে যায়। গম্ভীর মুখ মুহূর্তেই শিথিল হয়ে যায়। গভীর শ্বাস টেনে প্রেমা বিছানায় শুয়ে বলে, তোমাকে মিস করছি ভীষণ। অব্র এক চোটে হেসে বলল, কাল কলেজে এসো, আমিও যাব। অব্রের কথায় প্রেমা গাল ফুলিয়ে বলে, আমি কি বলেছি শুনোনি? অব্র হেসে বলে, শুনিনি, আবার বলো। প্রেমা কপ্ট রেগে ধুর বলে ফোনের লাইনটা কেটে দেয়। প্রেমার কাণ্ডে অব্র হাসে। পর মুহূর্তে চোখ মুখ আধারে ঢেকে যায়। বিষণ্ণ মন নিয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ছটপটানি থামাতে পারেনি। পরের দিন সকালে অব্র বাইকে বসে ফোন স্ক্যান করছে। চোখে মুখে বিরক্তি। গেম খেলেও শান্তি পাচ্ছে না, তাই এখন প্রেমার ছবিগুলো দেখছে। সত্যি এখন আর এক বিন্দু পরিমাণ বিরক্তিও অব্রের চোখে মুখে দেখা যাচ্ছে না। গেট খোলার শব্দে মাথা তুলল অব্র। চোখ থমকে যায় সাময়িক সময়ের জন্য। অনড় দৃষ্টিতে চেয়ে আছে প্রেমার দিকে। প্রেমা এসে অব্রের সামনে দাঁড়িয়ে যায়। অব্রের হাত ধরে বাইক থেকে নামিয়ে দেয়। তাতে অব্র ভ্রু ক্রুচকে তাকালো। প্রেমার মুখ ভালো করে দর্শন করে। অব্র এবার বুঝতে পারে প্রেমা এখনও অভিমান করে গাল ফুলিয়ে রেখেছে। মিষ্টি লাগছে, অব্র মৃদুস্বরে বলল। প্রেমা শোনেও না শোনার ভান করে। অব্র আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল। এরপর প্রেমার হাত ধরে বলল, অভিমানে মুখ ফুলিয়ে রেখেছো মানলাম, কিন্তু আমি চাই তুমি অভিযোগ করো। তুমি চুপ থাকলে যে আমার চুপ থাকতে ইচ্ছে করে না। শেষের কথাটা বেশ নরম স্বরে বলল। প্রেমা ঠোঁট বাঁকিয়ে অব্রের বুকে আলতো করে থাপ্পড় মারে। তুমি খারাপ, বেশি খারাপ। আমি খারাপ? কি খারাপই করলাম? প্রেমার নাক ছিটকে বলল, অভিযোগ করলাম, তোমার প্রশ্ন তোমার কাছেই রাখো। অব্র হালকা হেসে বাইকে উঠে বসে। বাইক চালিয়ে রওনা দেয় কলেজের উদ্দেশ্যে। অব্র আর প্রেমার ক্লাস শেষ হয়ে যায়। অব্র বাইকটা সাইকানকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। গেটের সামনে আসতেই অব্র তার বাবাকে দেখতে পায়। প্রেমার সাথে টুকটাক কথা বলতে বলে গাড়িতে ওঠে। অব্র, আমরা কোথায় যাচ্ছি? অব্র তার বাবার দিকে তাকিয়ে বলল, জানি না। 1 ঘন্টা পর তারা একটা জায়গায় এসে পৌঁছায়। আশেপাশে অনেকগুলো শপিং মল রয়েছে। শপিং মলের পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়ে তারা ভিতরে ঢোকে। সেখানে একটা অফিস দেখা যায়। প্রেমার বাবা সেখানে দাঁড়ানো। প্রেমা তার বাবাকে দেখে খানিকটা চমকে যায়। অব্র প্রেমার বাবার সাথে কৌশলাদি করে। এতক্ষণ বুঝতে না পারলেও এখন অব্র বুঝতে পারে কোথায় এসেছে, কিন্তু সেখানে প্রেমার কি দরকার ভেবে পায় না সে। অফিসটির 2য় তলায় যায়। মাঝপথে অব্র থেমে যায়, তার বাবাকে জিজ্ঞেস করে,
এখানে কেন এসেছো? উনি মৃদু সুরে বললেন। তোদের পাসপোর্ট বানাতে। মুহূর্তে প্রেমা আর অব্র দুজনেই চমকে যায়। অব্র কিঞ্চিত বুঝতে পারলেও এখনো পুরো ব্যাপারটা ধোঁয়াশা ওর কাছে, তাই জিজ্ঞেস করে, আমাদের মানে? তখনই প্রেমার বাবা বলে ওঠে, তোমার আর প্রেমার? কেন, সেটা তো তোমার বাবা বলেছে। অব্র কয়েক সেকেন্ড চুপ থাকে, আবারও উচ্চস্বরে বলে ওঠে, কি? তখনই তার বাবা এবং প্রেমার বাবা হেসে উঠলেন। অব্রকে সত্যি চমকে দিয়েছে সে, এমনটা স্বপ্নেও কল্পনা করেনি। এই মুহূর্তের কথাটা অব্রের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। পরে ভাবে, তাহলে এটাই খুশির সংবাদ ছিল। আনন্দে আপ্লুত হয়ে অব্র তার বাবাকে জাপটে জড়িয়ে ধরে। শর্ত এটা কিন্তু ছিল না, নতুন শক্তযুক্ত করলাম, কেমন লেগেছে বল? অব্র হাসে, এরপর প্রেমার দিকে দৃষ্টি ছুড়ল। বেচারির মাথায় সব গোল খাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। অব্রের চোখাচোখি হতেই প্রেমা ঠোঁট আলগা করে কিছু বলার জন্য, তখনই অব্র বলে ওঠে, তোমাকে পরে সব বোঝাবো, আগে চলো। ফাল্গুন মাস, বসন্ত এসে গিয়েছে। দক্ষিণ হাওয়ায় মাতিয়ে তুলছে চারিদিক, ফুলে ফুলে ভরে উঠেছে গাছ। কৃষ্ণচূড়া, চন্দ্রন মল্লিকা, গাধা, মালতী, মাধবী, বকুল, শিমুল, পলাশসহ নানা জাতের ফুল ফুটেছে। আমের মুকুলের সৌরভে মম করে আকাশ বাতাস। আর এই আগুন লাগা ফাগুনি গাছে গাছে সুললিত কণ্ঠে প্রিয়াকে ডেকে আকুল হয় কোকিল। কেটে গেছে 5 মাস। অব্র আর প্রেমা সানন্দে উপভোগ করছে 5টা মাস। খুনসুটি, হাসি, কান্না, এক ঝাঁক অভিমান, দুষ্টু মিষ্টি আলাপ, সব মিলে বেশ আনন্দের ছিল দিনগুলো, যা এখন সোনালি অতীত বা স্মৃতি হয়ে মনের ভাঁজে ভাঁজে আটকে থাকবে। ভোরের মিষ্টি আলো জানালা ভেদ করে রুমে প্রবেশ করে। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ল প্রেমা। সর্বপ্রথম কাজটি হলো ফোন হাতে নেওয়া। ফোনটা হাতে নিতেই ঠোঁটে হাসির জায়গা দখল করে নিল। অস্পষ্ট সুরে দৃঢ় কণ্ঠে বলে, উফ অব্র। প্রেমার মেসেজটা দেখে শরীরে শিহরণ বয়ে যায়, সঙ্গে কোমল মনটাও শিহরিত হয়ে ওঠে। রাত 12টার আগে এসেছিল মেসেজটা। মহারানীর মাত্র দেখার সময় হলো। ঠোঁট নেড়ে মেসেজটা পড়ল প্রেমা। বসন্ত আসুক, মধুময় ছেয়ে যাক মন, শুধু আমার বসন্তের ফুলকুমারীর জন্য। বসন্তের শিমুলের সবুজে রং মাখুক, নীল আকাশের তলে লাল সবুজ গালিচা সাজুক, শীতল হাওয়ায় পাখ ধুলিয়ে কোকিল ডাকুক, পাগল করা মিষ্টি সুরে শব্দের বাজুক। সর্বশেষ মেসেজ ছিল, ডিয়ার, বাসন্তী রঙের শাড়িটা পরে আসবে, কিন্তু চুল খোলা রাখবা। তোমার জন্য আমি নিজ হাতে মালা বানাচ্ছি, খোপায় গুঁজে দেওয়ার জন্য। এতটুকু পরে লজ্জায় মিইয়ে যায় প্রেমা। প্রতি মেসেজে চুমোর ইমোজি দেখে প্রেমা কেঁপে ওঠে। যদি অব্র বাস্তবে চুমু, প্রেমা আর ভাবতে পারছে না। নিজের কাছে নিজেই লজ্জা লাগছে প্রেমার। ফোনের গ্যালারি থেকে অব্রের একটা হাসি মাখা ছবি বের করে একটা চুমু খেলো প্রেমা। এটা প্রেমার রোজ সকালের কাজ, যেটাকে প্রেমা মর্নিং কিস বলে। দ্রুত ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল প্রেমা। অব্রের কথা মতো বাসন্তী রঙের শাড়ি শরীরে জড়িয়ে নিল, নিজেকে গভীর দৃষ্টিতে দেখে নিল। পরে হাত দিয়ে মাথায় চাপড় দিল। কারণ একটাই, প্রেমার দিকে স্বয়ং অব্রই তাকাতে পারবে, প্রেমা নিজেও ভালোভাবে তাকাতে পারবে না। এটা কোনো কথা? মাঝখানে সিঁথি করে চুল দুটো পাশে এনে রাখল। চুল থেকে এখনো টপ টপ পানি পড়ছে। ফোনের সময়টা একবার চোখ বুলিয়ে দেখে নিল, 8টা 15। ঠিক 5 মিনিট পর অব্র ফোন করে, হ্যালো ডিয়ার, তাড়াতাড়ি এসো। এতটুকু বলে ফোনের লাইন কাটল সে। প্রেমাকে বলার জন্য কোনো সুযোগও দেয়নি। প্রেমা মৃদু হাসে। এটা অব্রের অস্থিরতা প্রকাশের ধরন, যে যখন উন্মাদ হয়ে যায় তখনই প্রেমাকে আর এক মুহূর্তও সময় দিবে না। যদি বলে, প্রেমা এখন নিচে নামো, তোমাকে দেখব, 5 মিনিট সময়, তাহলে প্রেমাকে 5 মিনিট কাটায় কাটায় পূর্ণ হওয়ার পূর্বেই অব্রের সামনে হাজির হতে হবে, আর নয়তো মুখ গম্ভীর করে রাখবে। তবে রেগে থাকে না, শুধু অভিনয় করে। মানুষ আসলেই বৈচিত্র্যময়, এক এক সময় এক এক অভিনয় করতে দক্ষ। প্রেমা তার মা বাবার থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে হেঁটে বাড়ির বাইরে পা রাখে। গেট দিয়ে বের হতেই দেখল অব্র বসে আছে তার বাইকের উপর।
সুন্দর আকর্ষণীয় চোখজোড়া প্রেমার আসার অপেক্ষায় মত্ত ছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বাইক থেকে নেমে অব্র আশেপাশে তাকালো। জনমানবহীন রাস্তা। ব্যস্ত পায়ে হেঁটে প্রেমার সামনে গিয়ে দাঁড়ালো। ঝাপটে জড়িয়ে নিল নিজের মধ্যে। অব্র রাস্তায় লোকজন দেখলে ছি। অব্রের সোজা সাপটা জবাব। দেখলে দেখুক। প্রেমার শব্দ ভাণ্ডারে অব্রকে বলার জন্য আর কোনো শব্দ বাকি নেই। মৌন থাকে। পিছন থেকে অব্রকে জড়িয়ে ধরে আছে প্রেমা। মন দিয়ে বাইক চালাচ্ছে অব্র। মাঝে মাঝে গুনগুন শব্দ শুনতে পাচ্ছে প্রেমা। অব্রকে গাইতে দেখেনি, তবে গুনগুনাতে দেখেছে, তাও মাঝে মাঝে। শহর থেকে দূরে বিশাল বড় এক উদ্যানে আসলো তারা। টিকিট কেটে প্রবেশ করলো ভেতরে। কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে দুজনে। মাটিতে হাজারো ফুল বিছিয়ে আছে, সব কৃষ্ণচূড়া ফুল। অব্র নিজ হাতে প্রেমার চুলে খোপা করে, এরপর লাল টকটকে গোলাপ ফুল দিয়ে বানানো মালা সযত্নে প্রেমার খোপায় পেঁচিয়ে দিল। আশেপাশে অনেক দম্পত্য অব্রের এরূপ আচরণে বিমোহিত হয়। প্রিয়জনের সুখেই তো আর নিজের সুখ। তাদের ভীষণ সুখী লাগছে। অব্রের কাঁধে মাথা দিয়ে বসে আছে প্রেমা। ডান হাত অব্রের দু হাতের মাঝে আবদ্ধ। অনেকক্ষণ এভাবেই বসেছিল। শেষে অব্রের বিরক্ত লাগছিল এভাবে বসে থাকতে। ডান দিকে দৃষ্টি ছুড়ল, সঙ্গে সঙ্গে ঠোঁটের হাসি চলে আসে। লাল নীল সবুজ ছোট ছোট রঙিন সাজানো বাড়ি দেখে দেখতে বাড়ির মতো দেখলেও ভিতরে শুধু একটা ছোট্ট রুমের সমান জায়গা। বসা থেকে দাঁড়িয়ে যায় অব্র, সঙ্গে প্রেমাকেও দাঁড় করালো। প্রেমা প্রশ্নোত্তক চাহনি ছুড়ল। অব্র বলল, চলো। কোথায়? পায়ে হেঁটে যাবে নাকি কোলে নেব? না না, পায়ে। গুড, চলো। প্রেমার হাত ধরে সেই রঙিন বাড়িগুলোর দিকে পা বাড়ালো অব্র। চলিত পথে আচমকা দুজনের চোখ বাঁ দিকে গাছের ঝোপের পাশে একজোড়া দম্পতির দিকে গিয়ে পড়ল। এমন কিছু দৃশ্যমান হলো যে তাদের দ্রুত চোখ সরাতে হয়। অব্র তেমন একটা গায়ে মাখায়নি, সে স্বাভাবিক থাকে, কিন্তু প্রেমার উৎসুক দৃষ্টি আবারও ছুড়ল সেদিকে। চোখে মুখে অস্থিরতা এসে ভিড় করে প্রেমার অস্বস্তি অব্র ঠাওর করতে পারল। প্রেমাকে স্বাভাবিক করার জন্য বলল, রিল্যাক্স। লজ্জা নেই এদের? লজ্জা নেই বলেই তো, বাদ দাও, চলো। বাড়িগুলোর সামনে এসে দাঁড়ালো। বেঞ্চিতে একজন লোক বসে আছে। অব্র লোকটির কাছ থেকে ভাড়া দিয়ে লাল রঙের ছোট্ট বাড়িটির চাবি নিল। প্রেমা শুধু নীরব দর্শক মাত্র, তাই চেয়ে থাকলো। লাল বাড়িটির মধ্যে প্রবেশ করতে করতে প্রেমা জিজ্ঞেস করল, এখানে আসার কি দরকার ছিল? অব্র দরজাটা বন্ধ করে দিল। প্রেমা দ্রুত চমকে পিছন ফিরে তাকালো। প্রেমার চমকানো মুখ দেখে অব্র কপাল কুঁচকালো, জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রেমা ঠোঁট টেনে হেসে বলল, কিছু না। সিঙ্গেল বেড, জানালার পাশে ছোট্ট গোল টেবিল এবং একজোড়া চেয়ার। ভীষণ পরিপাটি রুম। চেয়ারে বসতে বসতে অব্র বলল, দিনটা তোমাকে দেখে কাটাবো বলে এখানে আসলাম, তো তোমাকে না দেখে আশেপাশের মানুষগুলোকে দেখবো? অব্রের কথায় প্রেমা অবাক না হয়ে আর পারল না। আর কত দেখলে অব্রের চোখের স্বাদ মিটবে সে জানে না, তবে এতটুকু নিশ্চিত, অব্র যতক্ষণ ওর কাছাকাছি থাকবে তখন এক মুহূর্তের জন্যও আড়াল হতে পারবে না। বসো। কতক্ষণ সংসেজে দাঁড়িয়ে থাকবে? অব্রের কথায় প্রেমা চারিদিকে তাকিয়ে চেয়ারে বসল। অব্রের দুগালে হাত, দৃষ্টি প্রেমার দিকে। প্রেমা ইতস্তত বোধ করে। অব্রের ঘাট চাহনি তার শরীরে যেন অবশ হয়ে যাচ্ছে। কি অদ্ভুত! শুধু কারো মায়া মাখানো দৃষ্টিতেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে অনুভূতি খেলে যায়। কিভাবে? ভাবুক ভঙ্গিমা নিয়ে চোখ তুলে অব্রের দিকে তাকালো প্রেমা। এবার প্রেমার চোখও আটকে গেল। অব্রের চোখ আর ঠোঁট দুটোই সাময়িক সময়ের জন্য প্রেমার শ্বাস থমকে যায়। ওপরের ঠোঁট খুব সুন্দর, লাভ শেপের আকৃতি। মুগ্ধতাপূর্ণ মুহূর্তে কাটছে দুজনের। মাঝখানে নীরবতা ভেঙে ঘোর লাগা কণ্ঠে অব্র বলল, তুমি আগের চেয়ে বেশি সুন্দরী হয়ে গেছ, বেশি সুন্দরী। প্রেমার লজ্জা মাখা হাসি হেসে বলল, তোমার ঠোঁট জোড়া বেশি সুন্দর। উক্ত কথাটুকু বলে প্রেমা নিজেই চমকে গেল। নিজের কাণ্ডে নিজেই স্তব্ধ হয়ে যায়। এতদিনের চাপানো কথা আজ প্রকাশ করে ফেলেছে। অব্রের দিকে তাকানোর সাহস পাচ্ছে না প্রেমা।
হঠাৎ অব্র বলে ওঠে, প্রেমা, তুমি কিছু বলেছিলে, সরি আমি শুনতে পাইনি। অব্রের কথায় প্রেমা হকচকিয়ে তাকালো। কেন যেন রাগ হলো। অব্র তার কথা খেয়াল করেনি, মানে অব্রের খেয়াল অন্যদিকে ছিল। কপালে তীক্ষ্ণ ভাঁজ নিয়ে তাকালো। মুহূর্তে চাহনি শিথিল হয়ে আসে। প্রেমা বিড়বিড় কণ্ঠে বলল, শুনিনি, বেশ হয়েছে, বাসলাম। প্রেমার হাবভাব দেখে অব্র না হেসে পারল না। উচ্চস্বরে হেসে বলল, তোমাকে বলেছিলাম আমার শ্রবণ শক্তি ভীষণ প্রখর, তাই তোমার কথা আমি শুনেছি। প্রেমাও হাসে। লজ্জা কেটে গেল তার, মূলত অব্রের কারণেই। এবার প্রেমাও দুগালে হাত দিয়ে অব্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, তোমার চোখও ভীষণ সুন্দর, নাকটাও। মৃদু হাসল অব্র। সত্যি এই জীবন ধন্য তার। চোখের পলকে নিমিষে কেটে গেল আরও কিছুদিন। আজ অব্রের এইচএসসি পরীক্ষা শেষ হলো। এতদিন বহু ব্যস্ততায় কেটেছে তার, পড়াশোনাজনিত ব্যস্ততা। সব পরীক্ষা ভালো হয়েছে তার, গোল্ডেন রেজাল্ট আসবেই। পহেলা ফাল্গুনির পর অব্রের সাথে প্রেমার দেখা হয়নি। প্রেমার করা নির্দেশ ছিল, পরীক্ষা শেষ না হওয়া অবধি তাদের দেখা হবে না। প্রেমার কথাতেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এক মুহূর্তের জন্যও দেখা দেয়নি। তার ধারণা অব্রের সাথে একবার দেখা করলে সে বারবার বায়না ধরবে। জোর জবরদস্তি করে কোনো মতে রাতে ঘুমানোর আগে কয়েক মধুময় বাক্য বিনিময় হতো। বেশিরভাগ সময় প্রেমার নিঃশ্বাসের শব্দ শুনত অব্র, কারণ কথার মাঝেই প্রেমা ঘুমের দেশে তলিয়ে যেত। রেখে যেত অব্রের জন্য একরাশ ছটপটানি। বিকেলে শার্ট পরতে পরতে অব্র প্রেমাকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। উত্তেজিত কণ্ঠে অব্র বলে উঠল, আজ পরীক্ষা শেষ, দেখা করার কথা ছিল, মনে আছে? আমি আসছি, রেডি হয়ে নিজে এসো, দেরি করবা না একদম। ধুম করে ফোনের লাইনটা কেটে দিল অব্র। পারফিউম দেওয়ার পর গড়ি হাতে পড়ে দ্রুত রুম ত্যাগ করল। ঠিক সেই মুহূর্তে অরি এসে অব্রের সামনে দাঁড়ায়, চোখে মুখে খুশির ছাপ। অকারণে খুশির ছাপ দেখে অব্র ভ্রু কুঁচকে ফেলল। কপ্ট রাগ নিয়ে বলল, কি সামনে দাঁড়িয়েছিস কেন? অরি মিটিমিটি হেসে বলল, তোর ভাইয়ের সাথে আমার সব ঠিক হয়ে গিয়েছে। অব্র ফুস শব্দ করে শ্বাস ছাড়ল। কড়া কণ্ঠে বললে, তো আমি কি করব? জানতে চাইবি না কিভাবে? অব্র দাঁত কিটমিট করে বলল, আমি জানতে না চাইলেও তুই কি বলবি না? অরি হেসে বলল, হ্যাঁ বলতাম, আমি ঘুমের ওষুধ খাইয়ে। প্লিজ থাম, কিভাবে কি করেছিস জানতে চাই না। ভালোভাবে যে কিছু করবি না তা নিয়ে আমি নিশ্চিত। এখন আমাকে যেতে দে। এমন করছিস কেন? তোর কি কোনো বোন আছে? আমি তো একমাত্র তোর বোন, তোর জেঠুর মেয়ে। তাহলে আমি তোর জ্যাঠাতো বোন হই? এখনকার দিনই চাচাতো জ্যাঠাতো হিসাব হয় না, বোন বোনই হয়। অরির কথায় অব্র কিছুটা ভিতরে শান্ত হয়, তবে গম্ভীর কণ্ঠে অরিকে উদ্দেশ্য করে বলল, না তোর বাবার সাথে আমার সম্পর্ক আছে, না তোর চাচার সাথে। যেখানে ওদের কারোর সাথে আমার সম্পর্ক নেই, সেখানে তোর সাথে বোন টোনের সম্পর্ক বেমানান। সেই তুই যাই বল, আমি তোরই বোন। অভিকের চেয়ে আমার তোকেই বেশি আপন মনে হয়। আরে ওরা সবাই তো স্বার্থপর, যেখানে তুই একজন যে আমার সত্যিটা জেনেও এ বাড়িতে বউ হওয়ার সুযোগ করে দিয়েছিস। না হলে অরিয়াপু, আগের কথা বাদ দাও। আমি কি করেছি করিনি সেটার হিসাব প্লিজ করতে যেও না, কারণ হিসাব করতে বসলে স্বার্থপর ওরা হবে না, আমি আর তুমি হব। অরিকে কথা বলার সুযোগ না দিয়ে অব্র নেমে যায়। যেতে যেতে মন কোটরে জমা কিছু স্মৃতি গেটে নিতে লাগলো। অব্রের মণিমা মায়ের প্রথম সন্তান গর্ভে মারা যাওয়ার পর আর কোনো সন্তান গর্ভে আসেনি। অতিরিক্ত আঘাতের কারণে ব্রেইনের সমস্যা হয়। ব্রেইনের কড়া ওষুধ চলমান থাকার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায়। ব্রেইনের সমস্যাটা কমে গেলেও কনসিভ করতে পারেনি। সেই থেকে আরিয়ানের মা বাবার অব্রের মাকে নিঃসন্তান বলে খোঁটা দিত। মাঝে মাঝে কথাগুলো অব্রের কানেও ভেদ করত। ভীষণ ঝাঁঝালো কণ্ঠের ছিল আরিয়ানের মায়ের কথাগুলো। অব্র তার মায়ের আঁচল ঢেকে কান্না মিশ্রিত মুখ দেখতে পেত। সেদিন ছিল নিরুপায়। যদিও এ নিয়ে অব্রকে কোনোদিন দোষারোপ করেনি তার মা, মনে মনে তীব্র ক্ষোভ জাগলো অব্রের। তাই তো আরিয়ানের মা আরিয়ানের জন্য ভালো কিছু করলে সেটাতে অব্র গণ্ডগোল করে দিত। শেষে আরিয়ানের বাবা অব্রের বাবার দ্বিতীয় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কথাবার্তা ছাড়া কাজীসহ বাড়িতে নিয়ে আসেন।
অব্রের বাবার মত ছিল না বলে বাড়ি ভর্তি লোকজনের সামনে থাপ্পড় দিলেন, যেই স্মৃতি এখনও অব্রের চোখে ভেসে ওঠে। অরির সাথে আরিয়ানের বিয়ে করানোর মূল উদ্দেশ্য ছিল একটা, কারণ অরি কোনোদিনও মা হতে পারবে না। যেদিন অব্রের সাথে দেখা হয়েছিল সেদিন অরি নেশায় ভূত ছিল, যার ফলে কার অ্যাক্সিডেন্ট করে ফেলে, অতিরিক্ত আঘাত পেয়েছিল। তাই ডাক্তার অপারেশনের সিদ্ধান্ত নিলেন। অপারেশন করার পর ডাক্তার জানালো অরি আর মা হতে পারবে না। আশ্চর্যের বিষয়, অরির এ নিয়ে সেদিনেও বিন্দুমাত্র আফসোস বা হতাশা অব্রের চোখে আসেনি। সেই সুযোগটাই নিয়েছে আজ অব্র। এটাকেই বলে নিয়তি, যেমন কর্ম তেমন ফল। পাপ করলে ভোগ তো করতেই হবে। যা পৃথিবীতে অবস্থান করা অবস্থায় পেয়ে যায়, মানুষ শুধু উপলব্ধি করতে পারে না, ভুল করে যায় বারে বার। ফোনের আওয়াজে সকল ভাবনার সমাপ্তি ঘটে স্মৃতির চারণের। ফোনে প্রেমার নামটা ভেসে উঠতেই ঠোঁটের কোণায় হাসিটা প্রসারিত হয় অব্রের। কলিং বেলের আওয়াজে ফোন থেকে চোখ সরালো প্রেমা। তার প্রাণ ভোমরা চলে এসেছে, যার জন্য সময়টা বড়ই কষ্টে কাটছিল। আসলেই প্রেমা নিঃস্ব, অব্রকে ছাড়া। দরজাটা আদ্র খুলতে পারে, কিন্তু তাতে অব্রের ক্ষোভ। দরজা শুধু প্রেমা খুলব। বাইরে থেকে এসে সর্বপ্রথম অব্র শুধু প্রেমার মিষ্টি এবং মায়ামাখা মুখটা দর্শন করতে চায়। খোলা চুল খোপা করে দরজা খুলতে গেল প্রেমা। দরজা খুলেই দেখল অব্রের ক্লান্তিমাখা মুখ। এত অপূর্ব কেন ছেলেটা, মনে মনে ভাবল প্রেমা। আবার ভাবনা ছেড়ে চোখ তুলে অব্রের দিকে তাকালো। মিটিমিটি হাসছে অব্র। ততক্ষণে অব্র ভেতরে এসে দরজাটা বন্ধ করে প্রেমার বুকের সাথে চেপে জড়িয়ে ধরে। প্রেমাও আলতো করে অব্রকে স্পর্শ করে। বাইরে থেকে আসার ফলে অব্রের শরীর ঠান্ডা হয়ে আছে। আচমকা কোলে তুলে নিল প্রেমাকে। অব্রের গলা জড়িয়ে ধরে প্রেমা লাজুক হাসি দিল। কোলে তুলে নিয়েছে, যার অর্থ অব্রের কাছ থেকে আর রেহাই নেই। ভাগ্য ভালো আর্দ্রতার রুমে, না হলে প্রেমার ছোটাছুটিতে অতৃষ্ট হয়ে যেত অব্র। রুমে এসে বিছানায় বসিয়ে দিল প্রেমাকে। শার্ট খুলতে খুলতে বলল, বসে থাকো এভাবেই, আমি ফ্রেশ হয়ে এসেছি। আর হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। প্রেমা চেয়েও কিছু বলতে পারেনি। অব্র তার মুখ বন্ধ করে দিল। এই অব্র সব কিছুতেই নাছুর বান্দা। প্রেমা গাল ফুলিয়ে বলল, ভীষণ ঠান্ডা পড়ছে। প্রেমার কথা শুনে হাসল অব্র। দিন যাবে, মাস যাবে, তবে প্রেমার বাহানা দেওয়ার অভ্যাসটা যাবে না। অব্রকে একবার কাছে চাইবেও, আবার কাছে আসলে বাহানাও দিবে। প্রেমার প্রশ্নের উত্তর দেয়নি অব্র। ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে প্রেমা বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে আছে, একদম শরীরের সাথে পেঁচিয়ে ফেলেছে। হালকা হেসে অব্র দরজাটা বন্ধ করল। বিছানার পাশে এসে কম্বল সহ প্রেমাকেও টেনে নিজের কাছে নিয়ে আসলো। প্রেমা ছুটতে চাইলে অব্র প্রেমার দু গাল ধরে প্রেমার ঠোঁটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। এমনিতেই অনেক ঠান্ডা, সেখানে অনেক মৃদু উষ্ণ স্পর্শ। প্রেমা আরও জমে গেল। শরীর অবশ হয়ে যায়। শুরু হয়ে যায় অনুভূতি জড়ানো মুহূর্ত। সহস্র অনুভূতি মাখিয়ে পেরিয়ে গেল এক যুগ। 15 বছর কাঁটায় কাঁটায় পূর্ণ হলো অব্র এবং প্রেমার বিয়ের। অব্র এবং প্রেমার 3 ছেলে, যারা 3 সন্তানের মা বাবা। শুধু অপূর্ণ রয় একটা মিষ্টির রাজকন্যার। প্রেমা হাতের কাছে যা পাচ্ছে তা ছুঁড়ে মারছে অব্রকে। অব্র এক প্রকার এদিক ওদিক ছুটছে প্রেমার থেকে নিজেকে রক্ষা করার জন্য। প্রেমার মৃদু তীক্ষ্ণ সুরে বলল, 3 ছেলের বাপ হয়েছ, এখনো স্বভাব সেই আগের মতোই। বুড়ি হয়ে যাচ্ছি, এখন সাজুগুজুর বয়স আছে? কোন আক্কেলে আমাকে সাজতে বলো তুমি? অব্র হেসে বলে, ডিয়ার, সাজলে তোমাকে সেই আগের মতোই লাগে। প্লিজ একটা মিষ্টি, একদম তোমার মতো রাজকন্যা গিফট করো। সত্যি আর চালাবো না। মিথ্যুক। সত্যি ডিয়ার। ছুটোছুটির মাঝে প্রেমা হাঁপিয়ে যায়। ধপ করে সোফায় বসে পড়ল। সাথে অব্রও এসে প্রেমার পাশে বসল। ক্লান্ত হয়ে পড়ল দুজনে। ছুটির দিনগুলো এভাবে কাটায় তারা, খুনসুটিপূর্ণ মুহূর্ত দিয়ে। অব্র আলতো করে প্রেমার হাত স্পর্শ করে। প্রেমা আর চোখে অব্রের দিকে দৃষ্টি ছুড়ল। সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে চেহারার।
কিন্তু চাহিদা সেই আগের মতোই। অব্র সেই আগের মতোই আছে, এক চুল পরিমাণও বদলে যায়নি। অব্র ঠিকই বলেছিল, অনুভূতিদের নিয়েই যুগ যুগান্তর পার করবে, কিন্তু ভালোবাসা নামক সেই শব্দটা তাদের সম্পর্কে জায়গা পাবে না। শুধুই অদ্ভুত অনুভূতিরা ছুটাছুটি করবে, মাতিয়ে রাখবে তাদের বাকিটা পথ চলায়। ফাল্গুন মাসের ফাল্গুনি দক্ষিণা বাতাসে প্রেমার চুল এলোমেলো করে দিচ্ছে। গভীরভাবে শ্বাস টানল প্রেমা। পাশেই দাঁড়িয়ে আছে তার প্রিয়তম, যার এক পশলা স্পর্শে হাজারো বছর বাঁচার মাধ্যম খুঁজে পায় সে। কড়া মিষ্টি গ্রান প্রেমার নাকের সংস্পর্শে আসে, ঠোঁটে হাসি এসে ঠেকল প্রেমার। এই মিষ্টি গ্রান অব্রের শরীর থেকেই পায় সে, উন্মাদ করে দেয় তাকে, যেন অন্য ভুবনে বাস করছে সে। নাক টেনে গ্রানটা নিজের মধ্যে লোফে নিল। কোমরে আলতো স্পর্শ পেয়ে বাঁ দিকে চোখ রাখল প্রেমা। অব্রের টকটকে লাল অধৈর্যরা চোখের সামনে ভেসে উঠল। প্রেমা চোখ না সরিয়ে ভাবল, এই ঠোঁটে শুধু হাসি মানায়, ভীষণভাবে মানায়। অব্র প্রেমার থেকে চোখ সরিয়ে চুলের দিকে চোখ রাখল। বাতাসে এলোমেলো হয়ে গিয়েছে, ওড়নাটাও বাতাসের তালে তাল মিলিয়ে উঠছে। মৃদু হেসে আঙ্গুল ধারা আলতোভাবে প্রেমার গালে স্পর্শ করে। সাথে সাথে প্রেমা কেঁপে উঠল। অব্র রসিকতাপূর্ণ স্বরে বলে উঠল, আমার স্পর্শে এখনো কাঁপো? ইটস নট ফেয়ার প্রেমা। প্রেমা হাসল। বলার মতো কোনো ভাষা নেই তার। সে বুঝতে পারবে না অব্রের স্পর্শ কোনো সাধারণ স্পর্শ নয়। এই স্পর্শ পুরো শরীর শিহরিত করে মগজে গিয়ে বিধে। কি ভয়ঙ্কর! চলো বিয়ে করে ফেলি, অপেক্ষা আমার দ্বারা অসম্ভব। এত তাড়াতাড়ি আমার আরও কিছুদিন সিঙ্গেল থাকতে ইচ্ছে করে, তবে এই সিঙ্গেল সেই সিঙ্গেল নয়। এই সিঙ্গেল হলো তোমার সাথে আমার অনুভূতিপূর্ণ মুহূর্ত কাটানোর। অব্র ঠোঁট বাঁকিয়ে হাসল, এরপর বলল, ঠিক আছে তাহলে চলো। প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? অব্র প্রেমাকে টেনে নিজের সাথে মিশিয়ে বলল, অনুভূতিপূর্ণ মুহূর্ত কাটানোর জন্য। ট্রাস্ট মি, ইউ ফিল বেটার। অব্রের কথার অর্থ প্রথমে বোঝেনি প্রেমা। হঠাৎ বুঝতে পেরে চেঁচিয়ে বলল। অব্র ছিটকে দূরে সরল প্রেমা। প্রেমার আচরণে অব্র হাসতে শুরু করে দেয়। এ মেয়েকে যাই বলবে তাই বিশ্বাস করবে। অব্র হাসতে হাসতে বলল, আমার কি দোষ? তুমি তো। প্রেমা আর শুনতে পারছে না। প্রতিবার নিজের কথায় নিজেই ফেসে যায় সে। অব্র আজ তো একটা শয়তানের হাড্ডি। একটু দূরে চলে আসে প্রেমা। অব্রও এক দৌড়ে এসে প্রেমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা, মাঝে মাঝে তোমাকে এত সুইট লাগে, ইচ্ছে করে। প্লিজ আর না, তোমার লাগাম ছাড়া গালে লাগাম দাও দয়া করে। এরপর শুধু হাসির শব্দই কানে আসে প্রেমার। প্রেমাও নিঃশব্দে হাসল। অব্রের কাছ থেকে সে অন্য এক দুনিয়ার হদিশ পেয়েছে। ইচ্ছে করে তার যুগ যুগান্তর দুজনে মিলে সে দুনিয়ায় বাস করবে, ছোট্ট সংসার পাতাবে। অব্রের রসিকতা, মিশ্রিত হাসি, কথাবার্তা সব নিয়েই বাঁচবে দুজনেই। সমাপ্ত। সবশেষে আমাদের এত বড় গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।